শুরু করতেছে নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে থাকে আসামের গুয়াহাটিতে। তার নাম হচ্ছে নান্দু। হ্যাঁ, তো সে যেরমভাবে লিখে পাঠিয়েছে সেরমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম নান্দু। আমার বাড়ি আসাম রাজ্যে গুয়াহাটিতে। তো যে ঘটনা আমি লিখে পাঠালাম সেটা আজ থেকে প্রায় 1-2 বছর আগের ঘটনা, বেশি পুরনো নয় ঘটনাটা। তো আমি তো প্রথম থেকে বলি আমার ব্যাপারে। আমার বাড়িতে আমি আর আমার মা, আমার দাদু আর দিদা, এই চারজন থাকি। প্রথমে যখন আমি হয়েছিলাম তখন তো আমি আমার মা বাবা থাকতাম, কিন্তু আমার বাবা যেহেতু ইন্ডিয়ান আর্মিতে কাজ করতেন, তো আমার যখন 2 বছর বয়স তখনই আমার বাবা মারা যান। তো তারপর থেকে আমি আমার মা দুজনে দাদু দিদার কাছে শিফট হয়ে যাই, যেহেতু তাদের আর্থিক অবস্থা অনেকটাই ভালো আর কি, আমার মায়ের বাপের বাড়ি আর কি। তো আমরা দুজনে সেখানে শিফট হয়ে যাই এবং তারপর থেকে আমার সব কিছু ওখানে, আমার পড়াশোনা আর বাকি সব কিছু আমার ওখানেই। ঠিক আছে। তো আমি ক্লাস 5 অবধি একটা স্কুলে পড়ি, তারপর আমার স্কুল চেঞ্জ হয়। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমাদের যে পাড়া, মানে আমি দাদুদার যে বাড়ি থাকতাম ওইখানে যে পাড়া, ওই পাড়ায় একটা নতুন ফ্যামিলি আসে। ওখানে যে মেয়েটা ছিল সেই ফ্যামিলিতে, ওই মেয়ে আর ওর বাবা মা, এই তিনজনই ছিল আর কি। হ্যাঁ, তো যে মেয়েটা আসে, মেয়েটাকে দেখতে বেশ সুন্দর ছিল। রাস্তাঘাটে আমার সাথে ওর দেখা হতো, প্রায় 1 বছর দেখা হয়েছে। হ্যাঁ, ও আমার দিকে তাকাতো, আমি ওর দিকে তাকাতাম। ক্লাস যখন আমি 9-এ উঠি তখন আমি কি দেখলাম, যে আমি যে স্কুলে পড়ি সেই স্কুলেই কিন্তু মেয়েটা অ্যাডমিশন নিয়েছে। ঠিক আছে। তো সব থেকে বড় বিষয় এটাই যে স্কুলে অ্যাডমিশন নিয়েছে এবং আমার যে ক্লাস সেই ক্লাসে কিন্তু ও ভর্তি হয়েছে, মানে সেম ক্লাস আমরা দুজনের। তো যেহেতু আমরা একই পাড়ায় থাকি, তো তারপর থেকে আমরা অল্প 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 করে কথা বলা শুরু করি এবং কথা বলতে বলতে সেটা বন্ধুত্ব হয়। বন্ধুত্ব থেকে আমাদের রিলেশন স্টার্ট হয়। আমরা 9-এ প্রথম কথা বলা শুরু করেছিলাম অ্যাডমিশন নেওয়ার পর থেকে। ক্লাস 10-এ উঠতে উঠতে কিন্তু আমরা রিলেশনে চলে গেছিলাম। ঠিক আছে। এবং সেটা এতটাই গভীর হয়ে গেছিলো যে আমার বাড়িতে ওর ব্যাপারে সব জানতো এবং ওর বাড়িতেও আমার ব্যাপারে সব জানতো। ওর নাম ছিল স্নেহা। ঠিক আছে। তো আমরা একসাথে স্কুল কমপ্লিট করি 12 অবধি। তারপর আমরা যখন কলেজে ভর্তি হই, কলেজও আমাদের সেম ছিল, সেম কলেজে সেম ক্লাসে আমরা ভর্তি হয়েছিলাম। এবং যে বেঞ্চ, সেই বেঞ্চেও কিন্তু আমরা দুজনে একসাথে বসতাম, যেটা আমাদের স্কুলেও ছিল সেটা আমরা কলেজেও করতাম। এবার যে কলেজে আমরা ভর্তি হয়েছিলাম সেটা গুয়াহাটির ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রিক্ট কলেজ। ঠিক আছে, মানে খুব টাফ কলেজ। ওখানে চান্স পাওয়া খুব সহজ কথা নয়। ঠিক আছে। তো আমরা সেখানে ভর্তি হয়েছিলাম, যেহেতু দুজনেরই রেজাল্ট ভালো ছিল, তো আমরা ভর্তি হয়ে গেছিলাম। এবার ক্লাস শুরু হয়ে গেছে। প্রায় 3 মাস পরে একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে আমাদের ক্লাসে। আমরা সবাই দেখে অবাক। ওই মেয়েটা আসার আগে আমাদের যে ক্লাস, সেই ক্লাসে ছিল 40 জন, আমাকে এবং আমার গার্লফ্রেন্ডকে নিয়ে 40 জন। তো আমাদের ক্লাসটা খুবই কোঅপারেটিভ ছিল এবং সবাই কিন্তু সবার সাথে বেশ ভালো করে কথা বলতো। মানে আমরা 40 জনকেই চিনতাম এবং 40 জনের সাথেই কথা বলতাম। এরকম কোনো ব্যাপার ছিল না যে 3-4 জনের করে গ্রুপ হয়ে গেছে, এরকম কিছু ব্যাপার না। আমরা সবাই একসাথেই থাকতাম, সবাই সবার সাথে কথা বলতাম, এরকম একটা ব্যাপার ছিল। এবার 3 মাস পরে আমাদের ক্লাসে একটা নতুন মেয়ে জয়েন করে। ওর নাম শ্রীমা। ঠিক আছে। তো আমরা বুঝতে পারছিলাম না যে এত স্ট্রিক্ট কলেজে 3 মাস পর কী করে একটা নতুন মেয়ে ভর্তি হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা আমাদের ধারণা বাইরে ছিল। হ্যাঁ, কারণ যে কলেজে 1 নম্বরের জন্য কাউকে ভর্তি নেওয়া হয় না, হ্যাঁ, সেখানে 3 মাস পর কী করে নেওয়া হলো। তা আমরা সবাই ভেবেছিলাম হয়তো খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সেই জন্য হয়তো নিয়েছে। তো যাই হোক, মেয়েটা স্বভাব চরিত্র খুবই অদ্ভুত টাইপের ছিল, কেননা কারোর সাথে কোনো কথা বলতো না। ক্লাসের যে লাস্ট বেঞ্চ, সে লাস্ট বেঞ্চেও বসতো একা। একটা সিটে 2 জন করে বসার ক্যাপাসিটি, কিন্তু ও কিন্তু একা বসতো। হ্যাঁ, এবং অনেকে ওর সাথে কথা বলার চেষ্টা করতো, কিন্তু ও কারোর সাথে কোনো কথা বলতো না, একা সিঙ্গেল ওয়ার্ড বলতো না, শুধু হ্যাঁ আর না, এই দুটো ওয়ার্ডে কথা বলতো। যখন কেউ কিছু জিজ্ঞেস করতো, হয় হ্যাঁ বলতো, না হয় না বলতো, আর কারোর সাথে কোনো কথা বলতো না। আমাদের ক্লাসের যে এইচওডি ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি আমাদের সবাইকে বলতো যে ওর সাথে একটু কথা বলতে, মেয়েটার সাথে।
যাতে ও আমাদের সবার সাথে একটু ওপেন আপ হয়ে যায়, কিন্তু ও কারোর সাথে কোনো কথা বলতো না। আমরা সবাই যতই ওর সাথে কথা বলতে যেতাম, কারোর সাথে কথা বলতো না। তো এরকম যায় আর কি, 1 মাস 1.5 মাস যায়, তারপরে আর কেউ আর ওরকম কোনোভাবে সেরকম ওর সাথে আর কথা বলতে চাইতো না। কারণ ও যদি নিজে থেকে কথা না বলে, সবাই ওর সাথে কী করে এত জোর করে নিজে থেকে কথা বলবে, তাই না? সেজন্য ওর সাথে আর সেরকমভাবে কেউ কথাবার্তা বলতো না। হ্যাঁ, এরকমভাবে চলছিল আর কি। তো একদিন কি হয়, আমরা লাঞ্চ করে আমাদের ক্লাসে ঢুকেছি আর কি। তখন দেখছি, মানে আমি আমার গার্লফ্রেন্ড বলছি, হ্যাঁ ক্লাসে ঢুকেছি, আমরা কি দেখছি, ওই মেয়েটা, সীমা বলে মেয়েটা, একটা মেয়ের সাথে তুমুল মারামারি করছে। ওই মেয়েটার নাম ছিল রূপসা, ঠিক আছে? তো দুজনে মিলে তুমুল মারামারি করছে, এবং রূপসা বলে যে মেয়েটা, ও কিন্তু খুব একটা চঞ্চল ওরকম টাইপের নয়। ও কিন্তু খুবই শান্ত প্রকৃতির একটা মেয়ে, সবার সাথে ভালোভাবে নম্রভাবে কথা বলে। হ্যাঁ, এইসব ঝামেলা করার মতো মেয়ে নয়। তো জানি না আমরা কিসের জন্য ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগেছিল, কিন্তু ও ঝগড়াটা এতটাই বাড়াবাড়িতে হয়ে চলে যায় যে ওদের কিন্তু দুজনের মধ্যে মারামারি লেগে গেছিলো, এবং রীতিমতো ওরা দুজনকে গায়ে হাত দিচ্ছিল। এইবার একটা সময় মারামারিটা এমন পর্যায়ে চলে যায় যে সীমা বলে নতুন মেয়েটা ওই রূপসার হাতে এমনভাবে কামড়ে দেয় যে হাতের, বললে বিশ্বাস করবেন না, হাতের যে মাংস, মানে যেখানে কামড়েছিল আর কি, মাংস সীমার মুখে লেগে যায়। মানে সীমার মুখে রূপসার হাতের মাংস লেগে, এবং সেই জায়গা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, এবং যে রক্তের কিছুটা ওই সীমার মুখেও লেগে রয়েছে, যেহেতু সে একেবারে এত জোরে কামড়েছে যে মাংসটা উঠে চলে এসছে। এবার এই সময় এই ঝামেলা যখন চলছিল, তখনই একটা ছেলে গিয়ে আমরা এই ছোটিকে ডেকে নিয়ে আসে, এবং তিনি আসার পরে তিনি দেখে অবাক হয়ে যায় যে একটা মেয়েকে কামড়ে এরকম হাতের মাংস খুবলে দিয়েছে, এবং যে করেছে আর কি সীমা, তার মুখে ওই রূপসার হাতের মাংস এবং রক্ত লেগে আছে। এবং সে যে রূপসা, ও তো কান্না করছে ভীষণ, যে তার হাতের মাংস উঠে গেছে এবং তার প্রচণ্ড ব্যথা করছে, জ্বালা করছে। তো সে হাতটাকে এরকম চেপে ধরে রয়েছে যাতে রক্ত বেশি না বেরোয়। তো দুজনকেই প্রিন্সিপাল রুমে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, এবং তখন দুজনের গার্জেনকে ডাকা হয় তৎক্ষণাৎ। এবার দুজনেরই গার্জেন আসে, প্রথমে রূপসার গার্জেন আসে, দুজনে বাবা মা, এবং তারা দেখে খুবই রেগে যায়, এবং তারা বারবার বলতে থাকে একটাই কথা, যে যেভাবে হোক ওই সীমা বলে মেয়েটা, নতুন মেয়েটা, ওর কিন্তু রাস্টিকেট বা করতেই হবে, সাসপেন্ড বা রাস্টিকেট কিছু করতেই হবে, নাহলে কিন্তু সবাইকে বলে দেবে এই কলেজ ভালো না বা কিছু। হ্যাঁ, এইসব বলছিল আর কি। তো সেই সময় নতুন যে মেয়ে সীমা, ওরও বাবা মা আসে, এবং যখন ওর বাবা মা কলেজে ঢোকে, সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে হা করে রয়েছে। সীমার মা যে ঢুকছে, তার গলা ভর্তি গয়না, দুই হাতে চুড়ি, সোনার চুড়ি, গলায় সোনার নেকলেস, হার, এবং পায়ে যে তোড়া পরে রয়েছে নূপুর, সেটাও কিন্তু সোনার। এবং যে গাড়িতে করে এসছে, সেই গাড়িটা একটা লাক্সারি গাড়ি, মানে সেটা গুয়াহাটি তো আমি কোনোদিন দেখিনি, ঠিক আছে? আর ওর যে বাবা, সেও বিশাল সেজেগুজে মানে কি বিশাল ফাট মেরে এসেছিলো আর কি। দেখে বুঝতেই পারছিলাম যে বিশাল বড় লোকের ঘরের মেয়ে, হ্যাঁ, সীমা। এবং আমরা তখনই বুঝে গেছিলাম যে ও কী করে এত স্ট্রিক্ট একটা কলেজে 3 মাস পরে ঢুকতে পেলো এই টাকার জোরেই। এবার ও বাবা মা প্রিন্সিপাল রুমে ঢোকার পরে ওর মেয়ের হয়ে বাবা মা কিন্তু দুজনের, ওই রূপসার যে বাবা মা, দুজনের কাছে ক্ষমা চায়, কিন্তু রূপসার বাবা মা কিন্তু ওখানে থেমে যায়নি। ও বারবার এক কথা বলে যাচ্ছে যে এরকম হয়েছে আমার মেয়ের সাথে, আপনার মেয়ে এরকম করে দিয়েছে, আমি কিন্তু পুলিশে এফআইআর করব, এইসব অনেক কিছু বলছিল। তো সেই সময় সীমার বাবা তার পকেট থেকে একটা মোটা টাকার বান্ডিল বার করে রূপসার বাবার হাতে দেয়, এবং বলে যে দেখুন, যা হয়েছে ভুল হয়েছে, আমি মানছি আমার মেয়ে ভুল করেছে, কিন্তু প্লিজ এইসব কথাটাকে আর এগোবেন না, বাড়াবেন না, এইটুকুনি নিন। এটা ভাববেন না যে আমি কিছু দয়া করে বা কিছু দিচ্ছি,
এটা আপনার মেয়ের জন্য রেখে দিন, যদি ওর কোনো ডাক্তার ফাক্তার দেখাতে হয় আপনি দেখাবেন, প্লিজ জিনিসে খারাপভাবে নেবে না, এরকম করে বলতে লাগে। প্রিন্সিপাল জিনিসটা দেখে প্রিন্সিপালও তখন বলে যে হ্যাঁ নিয়ে নিন, বেকার কথা বাড়িয়ে লাভ নেই, এত ভালো কলেজের নাম বাইরে যদি যায় বদনাম হবে, এই অনেক কিছু বলছিল। তো অত টাকা দেখে রূপসা বাবা মা কিন্তু লোকটা সামলাতে পারেনি এবং নিয়ে নেয় এবং কথাটা ওখানেই দমে যায়। এই জিনিসটার পর থেকে আমাদের পুরো ক্লাসে একটা জিনিস তো ছড়িয়ে গেছিলো যে 1 নাম্বার মেয়েটা হচ্ছে একটা সাইকোপ্যাথ, যে কিনা একটা সামান্য ঝগড়া থেকে একটা মেয়ের হাতের ওরকম করে মাংস খুবলে খেয়ে নিয়েছে। 2 নাম্বার ওর সাথে কোনো রকম কোনো পাঙ্গা নেওয়া যাবে না, কেননা ওর বাবা বড়লোক, যদি কিছু হয় ও বেঁচে যাবে কিন্তু আমরা ফেঁসে যাবো। এই কথাটা আমাদের সবার মধ্যে চলছিল। সেজন্য ওই দিনের পর থেকে ওর সাথে কেউ কথা বলা তো দূর, কেউ ওর আশেপাশেও ঘিসতো না। আমরা সবাই এতদিন ধরে ওর সাথে কথা বলার জন্য, ওকে ওপেন আপ করানোর জন্য চেষ্টা করতাম, কিন্তু ওই ঘটনার পর থেকে আমরা কেউই কিন্তু ওর সাথে কথা বলতাম না, ওর আশপাশ দিয়েও যেতাম না। ঠিক আছে, ও একা পুরো একঘরে হয়ে গেছিলো একটা। তো যাই হোক, এই ঘটনার পর থেকে যেদিনকে রূপসায় কামড়ায়, ওই ঘটনার পর থেকে প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। একদিনকে আমার একটা বন্ধু আমাকে এসে বলছে যে জানিস ভাই, সীমা বলে মেয়েটা লাস্ট বেঞ্চে বসে, ও কিন্তু প্রত্যেক দিন তোকে দেখে, যতক্ষণ ক্লাস চলে, ক্লাসে টিচার থাকে ততক্ষণ ও ক্লাসের দিকে টিচারের দিকে তাকিয়ে থাকে, পড়া করে, কিন্তু যখনই দুটো ক্লাসের মধ্যে গ্যাপ থাকে, টিচারের মধ্যে গ্যাপ থাকে, তখনই কিন্তু ইন্ডিভিজুয়াল সেকেন্ডে ও তোর দিকে তাকিয়ে থাকে। এমন একটা সময় নেই যে ও তোর দিকে তাকায় না, একদম পুরো কনস্ট্যান্ট, যেটাকে বলে কি কনস্ট্যান্ট তাকিয়ে থাকে তোর দিকে। আমি প্রথমে বিশ্বাস করি না, যে ধর এসব ভুলভাল বলিস না, ও কেন আমার দিকে তাকিয়ে থাকতে হবে, কত সুন্দর দেখতে মেয়েটাকে, এইসব অনেক কিছু বলছিলাম। কিন্তু ও আমাকে একটা কথাই বলে যাচ্ছিলো, বিশ্বাস কর আমি নিজের চোখে দেখেছি, 1 দিন না 2 দিন না, প্রায় 4-5 দিন ধরে একটানা দেখেছি, তারপর আমি তোর কথাটা বলছি। যেদিনকে ওই কথাটা বলে 3 দিন পর আমি নিজে দেখি যে মেয়েটা আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি আর আমার গার্লফ্রেন্ড সিটে বসে কথা বলছিলাম। তো এদিক ওদিক তাকাতে তাকাতে আমার চোখ যায় মেয়েটার দিকে, যে একদম লাস্ট সিটে বসে রয়েছে এবং আমার দিকে কনস্ট্যান্ট তাকিয়ে রয়েছে। আমি কিছুক্ষণ তাকিয়ে থাকি সেই মেয়েটার দিকে, প্রায় 10-15 সেকেন্ড। ও কিন্তু একবারের জন্যেও আমার চোখ থেকে বা আমার দিক থেকে চোখ ফেরায়নি, বা চোখের পলক অবধিও পড়ছে না, কনস্ট্যান্ট আমার দিকে তাকিয়ে রয়েছে। ঠিক আছে, তো আমি কী করে বুঝতে পারলাম না, মাথাটা চোখটা ঘুরিয়ে নিলাম, আবার যখন কিছুক্ষণ পর আবার তাকালাম, দেখলাম সে আবার ওরকমভাবেই তাকিয়ে রয়েছে। আমি কি করলাম, বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকলাম, এটা ভেবে যে বেশিক্ষণ আমি যদি তাকিয়ে থাকি ওর দিকে, ও লজ্জা পেয়ে হয়তো চোখটা সরিয়ে নেবে, কিন্তু না, প্রায় 5 মিনিট আমি ওর দিকে তাকিয়েছিলাম, আর ও কিন্তু সেমভাবেই আমার দিকেও তাকিয়েছিল। তারপর টিচার চলে আসে, তারপর যখন আমি টিচার পড়াচ্ছিল তখন যখন আমি ঘুরে দেখলাম, তখন দেখলাম ও কিন্তু টিচারের দিকে পড়া শুনছে এবং নিজের খাতায় কিছু লিখছে, অর্থাৎ ক্লাসে মন দিয়েছে। আবার যখন টিচার চলে যায়, আবার যখন আমি তার দিকে তাকাই, দেখছি ও আমার দিকে তাকিয়ে রয়েছে। সেই দিনটা এরকম করেই যায়। পরের দিনকে আমি প্রথম থেকে নোটিস করি, আর আমি দেখছি প্রত্যেকটা ক্লাসে 7খানা পিরিয়ড প্রত্যেকটা ক্লাসের মাঝখানে ও আমার দিকে তাকিয়ে রয়েছে, যখনই সময় পাচ্ছে আমার দিকে তাকিয়ে রয়েছে। 3 নাম্বার দিন সেম যায়। 4 নাম্বার দিনের দিন আমি ঠিক করি যে ওর সাথে কথা বলবো, কারণ আমার একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো যে একটা মেয়ে কনস্ট্যান্ট আমার দিকে তাকিয়ে রয়েছে, এই জিনিসটা নেওয়া যাচ্ছিলো না, আমার একটা ভাল লাগছিলো না একদমই। আমি আমার গার্লফ্রেন্ডকে বলবো ভেবেও বলিনি, এই কারণে যে আমি যদি আমার গার্লফ্রেন্ডকে বলি, ও হয়তো ওর সাথে ঝগড়া করতে যাবে, এবং ও এত বড়লোক ঘরের মেয়ে, প্রথমে ও একটা সাইকো, হ্যাঁ মানে কী করতে আবার কী করে দেবে, আবার বাবা মা আসবে, এবার হয়তো আগেবার টাকা দিয়ে দিয়েছিল, এবার হয়তো ও বাবা মাও ঝগড়া অশান্তি করতে চাইবে, যেহেতু বাবা মার টাকা পয়সা রয়েছে, ও হয়তো বেঁচে গেলেও আমরা দুজন ফেঁসে যাবো, এরকম একটা কারণে আমি আমার গার্লফ্রেন্ড কিচ্ছু বলিনি। 4 নাম্বার দিনে লাঞ্চের যে টাইম, সেই টাইমের পরে ক্লাসে কেউ নেই, ও ওর জায়গায় বসেছিল। আমি যখন বাইরে থেকে ক্লাসে ঢুকলাম, দেখলাম ক্লাসে কেউ নেই, তো আমি ডিরেক্ট ওর কাছে যাই, গিয়ে ওকে বলি যে তোর কী সমস্যা, তুই আমাদের সবসময় তাকিয়ে থাকিস কেন এরকম করে। ও কোনো কথা নেই। আমি আবার জিজ্ঞেস করলাম, তুই কি কিছু বলতে চাস আমাকে, বললে বলতে পারিস, ওরকম করে তাকিয়ে থাকার কী আছে।
কোনো শব্দ নেই। 4-5 বার একটাই কোশ্চেন করছিলাম, কিন্তু ও একটা টু শব্দ করেনি। যখন সবাই এক এক করে ক্লাসে ঢুকছে তখন আমি আর ওর সামনে দাঁড়াতে পারিনি, কারণ আমি এটা ভাবছিলাম যদি আমার গার্লফ্রেন্ড ঢুকে দেখে নেয় আমাকে যে ওর সাথে কথা বলতে, ও হয়তো অন্য কিছু ভাবতেই পারে। তো আমি যখন চলে যাচ্ছি ওর দিকে তাকিয়ে, ওর থেকে দূরে, আমি একটা জিনিস দেখলাম যে ও শুধু একবার মিচকি হাসি হাসলো, ব্যাস, আর কিচ্ছু না। পরের দিনকে লাঞ্চ পিরিয়ডের আগে আমি কিছু অত খেয়াল করিনি, অত নোটিস করিনি। লাঞ্চ পিরিয়ডের পরে আমি কি দেখছি যে ও সেমভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে, ঠিক আছে। এবার যখন ক্লাস স্টার্ট হলো আর কি, টিচার এলো, ও টিচারকে বললো যে সে ওই লাস্ট সিটে বসতে পারছে না, তার অসুবিধা হচ্ছে বোর্ড দেখতে। তো তখন ও টিচারকে বলে আমাদের যে সিট, আমি আর আমার গার্লফ্রেন্ড যে সিটে বসে আছি তার আগের সিটটা দুজনের ক্যাপাবিলিটি, কিন্তু সেখানে একজন বসেছিল। তো ও কী করে সেখানে চলে আসে আমার সামনে। এতদিন ধরে ও আমাকে পেছন থেকে দেখছিল, কিন্তু ও এখন কিন্তু আমার সামনে বসে আছে। এবং যথারীতি লিটারেলি ও ক্লাসে মন না দিয়ে, টিচারের দিকে না তাকিয়ে, ও পেছনে ঘুরে ওর বই খাতা ব্যাগ সব কিছু সামনে টেবিলে, কিন্তু ওর মাথাটা কিন্তু ঘুরে আমাদের কনস্ট্যান্ট তাকিয়ে রয়েছে। প্রথমে আমার গার্লফ্রেন্ড আমার পাশে বসে রয়েছে, ও কিন্তু অত বেশি খেয়াল করেনি। তারপর ও যখন দেখছে যে একটা অন্য মেয়ে ওর বয়ফ্রেন্ডের দিকে, অর্থাৎ আমার দিকে তাকিয়ে রয়েছে, তখন ও আমার দিকে তাকিয়ে রয়েছে। মানে ও আমাকে জিজ্ঞেস করছে ইশারায় যে কী ব্যাপার, ও তোর দিকে কেন তাকিয়ে রয়েছে। আমি আমার গার্লফ্রেন্ডকে ইশারায় বললাম যে আমি কিচ্ছু জানি না ভাই, ও কেন আমার দিকে তাকিয়ে রয়েছে। এরকম কনস্ট্যান্ট অনেকক্ষণ ধরে মেয়েটা আমার দিকে তাকিয়েছিল। এবং তখন আমার গার্লফ্রেন্ডকে বলে, কী ভাই, কী সমস্যা, সামনের দিকে তাকা, পেছনে ঘুরে আসিস কেন। সামনের দিকে তাকালো, 2 মিনিট পরে আবার পেছনে ঘুরলো, আবার আমার দিকে তাকিয়ে আছে। এবার কিন্তু আমার গার্লফ্রেন্ডের মাথাটা ধীরে ধীরে গরম হতে শুরু করলো। এবং যখন ক্লাসটা শেষ হলো, মেয়েটা আমার হাত ধরে, মানে আমার যে কবজি, সেই কবজি ওই জায়গাটা ধরে একটা টান মারলো এবং বললো যে চল বাইরে, তোর সাথে কথা আছে আমার। এই ঘটনার পরেই কিন্তু আমার গার্লফ্রেন্ড তার রাগ সামলাতে না পেরে মেয়েটাকে একটা চড় মারলো, ঠাসিয়ে একটা চড় মারলো সবার সামনে। এবং ওই মেয়েটাও কিন্তু আমার গার্লফ্রেন্ডকে চড় মারলো। এবার এরপরে দুজনের মধ্যে ঝগড়া অশান্তি মারামারি শুরু হতে লাগলো। ওইটাই ছিল আমাদের লাস্ট পিরিয়ড। এবং সবাই এক এক করে বেরোতে লাগলো, এবং কেউ কেউ আমাকে ওদের দুজনকে ছাড়ানোর জন্য সাহায্য করেছিল। এবং মারামারি এতটাই তুমুল চলে যায় যে দুজনকে মাটিতে ফেলে মারছিল আর কি, এরকম একটা ব্যাপার। তো এমন সময় আমার গার্লফ্রেন্ড ওকে এমন একটা চড় মারে যে ও মেঝেতে ঘুরে পড়ে যাচ্ছিল। এবং সেই সময় সেই মেয়েটা, শ্রীমা বলে মেয়েটা, আমার গার্লফ্রেন্ডের কাঁধ ধরতে গিয়ে তার সামনে গার্লফ্রেন্ডের চুল চলে আসে। এবং চুল এত জোরে টান মারে যে মেয়েটার হাতে আমার গার্লফ্রেন্ডের এক গোছা চুল চলে আসে। এবং সে চুলটা কিন্তু সে রেখেই দেয় হাতে মুঠো করে। এবং যেহেতু ওরকম চুল অতটা তুলে নিয়েছে, তার গার্লফ্রেন্ডের লেগেছে খুব জোরেই, স্নেহার। তো তখন কী করে আরও জোরে মুখে মারে। এবং কিছুক্ষণ পরে আমি ওকে তুলে নিয়ে চলে যাই, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যাই যে চল তুই এখান থেকে তাড়াতাড়ি চল। তো সেদিনকে তো ওর বাড়িতে ও চলে যায়, আমার বাড়িতে আমি চলে আসি। সন্ধেবেলায় দুজনকে সাথে কথা বলছিলাম ফোনে, যে ও জিজ্ঞেস করছে যে কেন মেয়েটা আমাদের তাকিয়ে রয়েছে। তখন আমি সমস্ত কিছু ওকে বললাম যে এরকম একটা বন্ধু, ও আমাকে প্রথম বলেছিল। আমার প্রথমে ওর কথা বিশ্বাস ছিল না, কিন্তু কয়েকদিন পর থেকে আমি নিজে লক্ষ্য করছিলাম যে মেয়েটা আমাদের কনস্ট্যান্ট তাকিয়ে রয়েছে একরকমভাবে। তো আমি তোকে এই কারণেই বলিনি যাতে তুই ওর সাথে ঝগড়া করবি, আবারও বাবা মা আসবে। বাবা মা বড়লোক কত সেটা আমরা নিজেরাও জানি, এবং কেন ওর সাথে আমরা কেন কথা বলি না সেটাও আমরা জানি। তো এই কারণেই আমি তোকে কিছু বলিনি। তো তখন আমার গার্লফ্রেন্ড বুঝতে পারে জিনিসটা, তো একটু শান্ত হয় আর কি। আমরা দুজনেই ভেবেছিলাম পরের দিনকে হয়তো ওর বাবা মাকে নিয়ে আসবে, কারণ বেশি ও মার খেয়েছে। এবং ওর কিন্তু গালে, হাতে পায়ে অনেক জায়গায় কেটে যাওয়ার দাগ রয়েছে আর কি। তো ভেবেছিলাম আমরা এইটাই, যে হয়তো ও পরের দিনকে বাবা মাকে নিয়ে আসবে এবং এসে ঝামেলা করবে, হয়তো আমরা দুজনকে কলেজ থেকে বার করে দেবে। আমরা দুজনে পরের দিনকে খুব ভয়ে ভয়ে কলেজে যাই। দেখলাম সেদিনকে কিন্তু ও ক্লাসে এলো না, ঠিক আছে। 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ
ও কিন্তু ক্লাসে আসেনি। এরপরে একদিনকে প্রায় 10 দিন পরে ও ক্লাসে এলো, এবং এই 10 দিনের মধ্যে কিন্তু আমরা সবাই ভুলে গেছিলাম যে ও একটা সাইকোপ্যাথ বা ওর সাথে আমার গার্লফ্রেন্ডের ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে। আমরা সবাই ওকে ভুলে গেছিলাম, ওর এই ঘটনা, এইসব হারকাতে সব কিছু ভুলে গেছিলাম। কিন্তু ও যেই 10 দিন পর আবার ক্লাসে এলো, আমরা সবাই চমকে গেছিলাম। আমরা এটাই ভেবেছিলাম যে ও হয়তো ছেড়ে দিয়েছে কলেজ, কারণ ওর বাবার যা টাকা পয়সা, মাসে 3-4টে কলেজ আরামসে চেঞ্জ করতে পারে। কিন্তু ও আবার ক্লাসে এলো, আবার সে একই লাস্ট সিটে গিয়ে বসলো। আমি যখন ওর দিকে তাকাচ্ছি কয়েকবার, দেখলাম ও কিন্তু আমার দিকে তাকাচ্ছে না। আমি ভাবলাম এটা যে হয়তো শুধরে গেছে, ভুল নিজে বুঝতে পেরেছে। 2 দিন পরে ও বার্থডে ছিল ওর, হ্যাঁ, তো ও ঠিক করেছিল যে সবাইকে ও মিষ্টি খাওয়াবে, যেটা ও নিজের বাড়ি থেকে এনেছিল। তো ও সবার বেঞ্চে গিয়ে, সিটে গিয়ে সবাইকে একটা করে লাড্ডু দিচ্ছিল। তো প্রথমে আমি ভেবেছিলাম যে নেব না, কিন্তু তারপর ভাবলাম যে যেহেতু ও শুধরে গেছে, ও এখন আমার দিকে তাকায় না, হ্যাঁ, তো বার্থডে বলে কথা, যাই হোক খারাপ লাগবে এই ভেবে আমি নিয়েছিলাম। এবং আমার গার্লফ্রেন্ড কেউ নিতে চাইছিল না, কিন্তু আমি বললাম যে নিয়ে নে, বার্থডে আজকে, ছাড়, ঝামেলা অশান্তি করিস না, নিয়ে নে। তো আমার কথা ছিল আমার গার্লফ্রেন্ডও নেয়। এবার আমার লাড্ডু কিন্তু একদমই খেতে ভালো লাগে না, কিন্তু আমি নিয়েছিলাম, নিয়ে হাতে রেখে দিয়েছিলাম। এবার আমার গার্লফ্রেন্ড নিজেরটা তো খেয়েছিল, এবং আমার দেখছে আমার হাতে আমারটা রয়েছে, তো আমাকে জিজ্ঞেস করে তুই খাবি না? আর বললাম না, ভালো লাগছে না। তখন কিন্তু ও আমারটাও খেয়ে নিয়েছিল, ঠিক আছে। সেই দিনে রাতেরবেলা আমার সাথে ওর কথা হচ্ছে, আমার গার্লফ্রেন্ড। আমি জিজ্ঞেস করলাম যে কি ডিনার করেছিস? তখন বলছে হ্যাঁ করেছি, অল্প। বললাম অল্প কেন? তখন সে বলছে তার নাকি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এবং প্রচণ্ড পরিমাণ বমি হচ্ছে অকারণেই। আমি বললাম কেন, বমি হচ্ছে কেন? এইটুকুনি কথা হয়েছে সেদিনকে রাতেরবেলা আমার সাথে আমার গার্লফ্রেন্ডের। এই যে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কেন বমি হচ্ছে কেন, এইটার কোনো কিন্তু রিপ্লাই ও আমাকে দেয়নি সেদিনকে রাতেরবেলা। আমি একটাই কথা ভাবছিলাম, হয়তো শরীর খারাপ, সেজন্য হয়তো ঘুমিয়ে পড়েছে বা কিছু, কালকে সকালে কলেজ গিয়ে জিজ্ঞেস করে নেব। সেদিনকে তো কেটে গেছিলো রাতেরবেলা, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। পরদিনকে যখন আমি ওর বাড়ি যাই ওকে পিক করতে, কারণ প্রত্যেক দিন আমি ওর সাথেই কলেজ যাই আর কি, ওর বাড়িতে আমি যখন বেল মারলাম, ওর মা বেরিয়ে এলো এবং বলল যে ওর শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ, এতটাই ছিল কালকে রাতেরবেলা, আগের দিন, যে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। আমি ওর মায়ের কথা শুনে এটাই ভাবলাম যে এমন কি শরীর খারাপ হয়ে গেল যে এক রাতের মধ্যে হসপিটালে ভর্তি করতে হলো। এবং ও তো আমাকে শুধু, আমি ওকে মানে ওর মাকে বললাম যে আন্টি, ও তো শুধু আমাকে বললো যে ওর মাথা যন্ত্রণা করছে আর বমি হচ্ছে, এতে হসপিটালে ভর্তি করার মতো কী এমন হয়ে গেল? বলছে যে না, ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল এবং প্রচণ্ড বমি হচ্ছিল, এবং বমির সাথে রক্ত বেরোচ্ছিল মাঝে মধ্যে, তো সেই জন্য ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং তখন ওর মা বলছিল যে আমি এখন ওর কাছেই যাচ্ছি ওকে দেখতে। তা আমি ভাবলাম যে ওর মায়ের সাথে যাই, তো আমি বললাম যে আন্টি চলো আমিও যাই। তো আমি গেলাম ওর মায়ের সাথে। যে কেবিনে ও ছিল আর কি, সেই কেবিনে ঢোকা মাত্রই একটা বাজে বিশ্রী গন্ধ আমাদের দুজনেরই নাকে ঝাপটা মারে। যে নার্স ছিল সে বলছে রাতের থেকে বমি করে যাচ্ছে, এবং তার বমিতে এতটাই দুর্গন্ধ যে কোনো ডাক্তার নার্স তার কেবিনে বেশিক্ষণ আসতে পারছে না। বোতলের পর বোতল নাকি রুম স্প্রে মারা হচ্ছে, কিন্তু গন্ধ আর যাচ্ছে না। সে যে বেডে শুয়েছিল তার বেডের পাশে একটা বড় বালতি, বলছে এই বালতির আগে প্রায় 20-25টা বালতি চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু তা বমি কমছেই না। আর তার থেকে বড় কথা, আমার গার্লফ্রেন্ডকে আমি যখন দেখলাম, আমার দেখে না মনে হচ্ছিল এটা আমার গার্লফ্রেন্ড না, এটা অন্য কেউ। কারণ ও একটা রাতের মধ্যে শুধুমাত্র মাথা যন্ত্রণা আর এই বমির জন্য মানুষের শরীর এতটা খারাপ হতে পারে, এত দুর্বল হতে পারে আমি জানতাম না। আমি কি দেখছি যে ও এতটাই রোগা হয়ে গেছে যে ওকে চেনা যাচ্ছে না। ওর গালগুলো না পুরো চুপসে গেছে, ওর গাল দেখে মনে হচ্ছে কোনো দাঁত নেই। বয়স্ক মহিলা বা বৃদ্ধ মানুষের যেরকম হয় দাঁত না থাকলে গালগুলো ভেতরের দিকে ঢুকে যায়, ঠিক সেরকম ওকে লাগছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোর এরকম কী করে হলো? হ্যাঁ, ও বলছে ও বুঝতে পারছে না কিচ্ছু, যে কেন কী করানো হয়েছে।
হ্যাঁ, ও আমাদের সাথে কথা বলতে বলতেও কিন্তু অনেকবার বমি করেছে, এবং যতবার বমি করেছে প্রত্যেকবার ওই বিশ্রী বাজে গন্ধ। আমি 4টে অবধি ছিলাম, কারণ 4টের পর বাড়ির কাউকে থাকতে দেওয়া হয় না। তো 4টের সময় আমি আর আমার গার্লফ্রেন্ডের মা দুজনে মিলে কিন্তু বেরিয়ে আসি, এবং আমি ওকে বলে এলাম যে কালকে আমি আবার আসবো, চিন্তা করিস না, সাবধানে থাক। তো বাড়িতে আসার পরে মন মেজাজ একদমই ভালো ছিল না, আর ওর কাছে ফোনও ছিল না যে ওর সাথে একটু কথা বলবো বা কিছু। তো আমি আমার পাড়া কয়েকটা বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে বেরিয়েছিলাম। রাতে তখন 9টা 9:30 বাজে। আমার মা আমাকে ফোন করে বলে যে বাবু তুই একটু বাড়িতে আয়, তোর একটা বন্ধু এসেছিলো, তোকে কিছু, তোর জন্য কিছু পাঠিয়েছে, দিয়ে গেল, তোকে দিতে বললো, তাড়াতাড়ি আয়। বললাম কে এসেছিলো? বলে যে তুই আয় না তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই। বাড়ি গিয়ে যখন আমি জিজ্ঞেস করলাম যে কে এসেছিল, নাম কিছু বলে গেছে, তখন সে বলছে শ্রীমা। আমি না শুনে অবাক হয়ে গেছি, আরে কী হলো এত রাতে শ্রীমা আমার বাড়িতে এলো কী করে, আর কী করে আমার বাড়ির অ্যাড্রেসও জানলো, আর কী বা এমন দিয়ে গেছে। তখন আমার মা আমাকে একটা বক্স দিল। বক্সটা কীরকম, ওই যে রিং হয়, ফিঙ্গার রিং, ওই ফিঙ্গার রিংয়ের যে বক্স হয়, যেরকম ছোট্ট বক্স, ওর থেকে হয়তো একটু বড় বক্স হবে। সে বক্স যখন আমি খুললাম, আমি কি দেখলাম, বক্সের মধ্যে এক গোছা চুল। আর বক্সটা খুলতে গিয়ে যে গন্ধটা আমাকে প্রথম আমার নাকে আসে, সেটা হচ্ছে এতক্ষণ যতক্ষণ আমি আমার গার্লফ্রেন্ডের কেবিনে ছিলাম আর কি, হসপিটালে, যে গন্ধটা আমি পাচ্ছিলাম, ওর বমির যে গন্ধটা, ঠিক সেম গন্ধ ওই বক্সটা খোলার সময় আমি পেয়েছিলাম। তো এটার পরে আমার বুঝতে আর কিছু আগে থাকে না যে ও আমার গার্লফ্রেন্ডের সাথে যা যা হচ্ছে সেটা পেছনে এই শ্রীমার হাত আছে। আমি পরের দিনকে সকালবেলা কলেজ যাই, ঠিক আছে, যাওয়ার পর আমি যে হোক তা হোক করে শ্রীমার নাম্বারটা জোগাড় করলাম, কারণ সেদিনকেও আসেনি। নাম্বারটা জোগাড় করার পরে আমি আমার মানে ফোন দিয়ে ওকে মেসেজ করলাম যে আমি জানি আমার গার্লফ্রেন্ডের শরীর খারাপ, তার পেছনে তোর হাত আছে, কেন করছিস, কিসের জন্য করছিস, তোর কী দরকার? তোর ওর সাথে মারামারি হয়েছিল, তার একটা ভ্যালিড রিজন আছে, তুই আমার দিকে এরকম করে তাকিয়েছিলি, তোর মতো অন্য কি যে কেউ করবে, আমার গার্লফ্রেন্ড যেটা করেছে সেরকম যে কেউ করবে, ঠিক আছে, কেন করছিস এরকম, তুই কী করছিস আমার গার্লফ্রেন্ডের সাথে যে ওর এরকম শরীর খারাপ হচ্ছে। এতগুলো মেসেজে কোনো রিপ্লাই নেই, শুধু একটা লাস্ট মেসেজ করেছে, সেটা সিন করার প্রায় 2 থেকে 3 ঘন্টা পর আমাকে একটা মেসেজ করেছিল। সেটা হচ্ছে তুই কাল সকালবেলায় কলেজের মাঠে দেখা কর আমার সাথে, ব্যাস এইটুকুনি একটা মেসেজ। আমি সেদিনকে তাড়াতাড়ি করে কলেজ থেকে বেরিয়ে হসপিটাল যাই আমার গার্লফ্রেন্ডকে দেখার জন্যে। ও আমাকে কি বলছে যে ও যখন আগের দিন রাতেরবেলা শুয়েছিল, ওর মনে হচ্ছিল যে ওর কেবিনে ও ছাড়া আরও অনেকে রয়েছে, মানে যারা নাকি ওকে ঘিরে রয়েছে। হ্যাঁ, এবং ও যখনই চোখ খুলছে তখনই এটা দুটো জ্বলন্ত চোখ ও দেখতে পাচ্ছে, মানে বিড়ালের যেমন চোখ হয় জল জল করে, বা যে কোনো পশুরই চোখ রাতেরবেলা জল জল করে, ঠিক সেরকমই জল জল একটা দুটো চোখ ও দেখতে পাচ্ছে। কিন্তু তার কিন্তু কোনো বডি বা কোনো অবয়ব ওটা কিন্তু ও বুঝতে পারছে না, শুধু চোখ দুটোই বুঝতে পারছে যে দুটো চোখ জল জল করছে, ঠিক আছে। আর যখনই চোখ খুলছে, প্রথমবার ও দেখেছে অনেকটা দূরে, একদম কেবিনের একদম দূরে কোনায়। তারপর আবার যখন ভয় পেয়ে যখন চোখ বন্ধ করে দেয়, আবার কিছুক্ষণ পরে খোলে, তখন দেখছি একটু এগিয়ে এসছে, তারপর আবার একটু এগিয়ে এসছে, মানে যখনই বারবার চোখ খুলছে সে দেখছে ওই জ্বলন্ত যে চোখ দুটো ওটা কিন্তু ধীরে ধীরে ক্রমাগত এগিয়ে আসছে, ঠিক আছে। এবং এটাও তার মনে হয়েছে যে ওই জ্বলন্ত চোখ দুটো ছাড়া আরও অনেকে রয়েছে যারা আমার গার্লফ্রেন্ডকে পুরো কেবিনটাতে, পুরো যে বেডে রয়েছে, বেডটাকে কিন্তু ঘিরে রয়েছে। সে রাতেরবেলা এত ঘুমাতেই পারেনি, এবং তার শরীর ঠিক হবার বদলে তার শরীর আরও খারাপ হয়ে গেছে। এবং সে আগের দিন, প্রথম দিন যখন আমি দেখতে গেছিলাম, সেদিন কিন্তু ও উঠে বসেছিল, কিন্তু সেকেন্ড দিন যেদিনকে ও আমাকে এই জিনিসগুলো বলছে, সেদিনকে কিন্তু ও একদম পুরো বিছানায় শুয়ে পড়েছে, ও মাথা অবধি তুলতে পারছিল না। আমি ওকে আর দেখতে পারছিলাম না, আমি সেখান থেকে বেরিয়ে এলাম। আমি শুধু ওকে এটাই বলে এলাম, চিন্তা করিস না, ভগবান আছে, ও তোকে ঠিক রক্ষা করবে, তোর কিচ্ছু হবে না, আমি তোকে খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাব। আমি শুধু এই কথাটা বলছিলাম, আর ও হাউমাউ করে কেঁদে উঠেছিল। ও
ও শুধু আমাকে বলছিল যে আমি কী করেছি যে আমার সাথে এরকম হচ্ছে। আমি ওখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে পরের দিনকে আমার যে ওই মেয়েটা শ্রীমা বলে, ওর সাথে আমি পরের দিন সকালবেলা দেখা করি কলেজে। আমি কলেজে ওর সাথে দেখা করার পরে ওর চোখে যখন আমি চোখ রেখে কথা বলতে যাব, আমার কেমন জানি না মনে হচ্ছিল যে আমি হিপনোটাইজড হয়ে যাচ্ছি ধীরে ধীরে। এবং আমি কত কিছু বলতে বলতে চাইছিলাম, হ্যাঁ, কিন্তু আমি একটা কথা, একটা শব্দ অবধি আমি ওকে বলতে পারছিলাম না। শুধু ও বলে যাচ্ছিল, আমি শুনে যাচ্ছিলাম। ও শুধু আমাকে বলছে যে, জানতে চাইছিস যে তোর গার্লফ্রেন্ডের সাথে কী হয়েছে, তাহলে শোন। তোর গার্লফ্রেন্ডের ওপর আমি কালা জাদু করেছি, যেটা ওকে ধীরে ধীরে একদম পুরো শেষ করে দেবে, ঠিক আছে? কারণ আমার তোকে ভালো লাগে। আমি চাই না তোর আর আমার মাঝখানে কেউ আসুক। এবং বিশ্বাস কর, যে লাড্ডু দুটো আমি তোদের দুজনকে দিয়েছিলাম, ওরটাতে তো ছিলই, তোরটাতেও ছিল, যেটা তুই খাসনি। যদি তুই এটা খেয়ে নিতিস তোর লাড্ডুটা, তাহলে কিন্তু তুই আমার সাথে থাকতিস। ওখানে তোর ওপর বশীকরণের ছিল যে তুই লাড্ডুটা খেলে তুই আমার ওপর আমার কথায় বশ মেনে যেতিস। আর তোর গার্লফ্রেন্ডের ওপর ছিল কালা জাদু। তোর গার্লফ্রেন্ড খেয়েছে বলে তোর গার্লফ্রেন্ড কিন্তু বল ভুগছে, কারণ তুই খেলি না। তুই কিচ্ছু মানে তোর ওপর আমি বশ করতে পারলাম না, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি তোকে আমি তাড়াতাড়ি বশ করব এবং তোর আর আমার মাঝখানে কেউ থাকবে না। তোর গার্লফ্রেন্ড কিন্তু মারা যাবে, হ্যাঁ, আর তুইও আমার সঙ্গে থাকবি সারা জীবন। আমার তোকে ভালো লাগে, তোর আর আমার মাঝখানে আমি কাউকে আসতে দেবো না। এই হুমকি, এই কথাগুলো সে বারবার করে আমাকে বলছিল এবং খিলখিল করে হাসছিল। মানে একটা, কি বলবো, একটা ব্যঙ্গের হাসি, একটা হয় না, একটা আনন্দের জয়ের হাসি, যে হ্যাঁ আমি অনেক কিছু করে ফেলেছি, এই একটা হাসি। সে হাসছিল আর বলছিল কথাগুলো। আর আমার কত কিছু আমি বলতে চাইছিলাম, যে কেন করছিস, কিসের জন্য করছিস, আমি তোকে শেষ করে দেবো, অনেক কিছু আমি বলতে চাইছিলাম, যেগুলো আমি মনে মনে বলছি, না মুখ দিয়ে একটা কথা বেরোচ্ছিল না। আমার কেন জানি না মনে হচ্ছে বারবার ওর চোখের দিকে যখনই আমি তাকিয়ে রয়েছি, আমি হিপনোটাইজ হয়ে যাচ্ছি ওর দিকে, আমি ক্রমাগত আকৃষ্ট হচ্ছি এবং আমি আমার চোখটা অবধি সরাতে পারছিলাম না ওর দিক থেকে। আমি এটা ভাবছিলাম যে চোখটা সরালে হয়তো আমি আর সব কিছু ঠিক হয়ে যাবে, নর্মাল হবে, কিন্তু আমি চোখটা অবধি ওর থেকে সরাতে পারছিলাম না। ঠিক সেই সময় প্রায় 8 ঘন্টা 35 মিনিট এরকম চলার পরে যে স্কুলের যে দারোয়ান, সে আমাদের দিকে তেড়ে আসে এবং বলে যে এখন কটা বাজে, তোমরা এখন তাড়াতাড়ি এসে গেছো, তোমাদের স্কুলে ঢুকলে বা কী করে, কোন গেট দিয়ে ঢুকলে, বেরো বেরো এখান থেকে, বেরো তাড়াতাড়ি বেরো, এবং করে সে তাড়া মেরে আমাদেরকে বের করে। যখনই ওই দারোয়ানটা আমাদের দিকে এসেছিলো, এসে এবং করে খাইমাই করতে শুরু করলো, তখন যখন সীমা ওই লোকটার দিকে তাকালো, তখন যে আমাদের দুজনের চোখের যে ইয়েটা সম্পর্কটা ছিল আর কি, সেটা যখন ব্রেক হলো, তখন কিন্তু আমি নর্মাল হলাম এবং তখন আমি কথা বলতে পারছিলাম। এবং আমি তখন ওখান থেকে দৌড়ে পালিয়েছি। দৌড় মেরে আমি আমার বাড়িতে এসে আমার মাকে সমস্ত কিছু ঘটনা বলি এবং বলার পরে আমার মা সমস্ত কিছু আমার গার্লফ্রেন্ডের মাকে বলে এবং দুজন মিলে একটা তান্ত্রিকের খোঁজে বেরোয়। এবং যেটা ওদের দুজনেরই চেনা জানা ছিল আর কি, সে তান্ত্রিক বলে যে সে তো আর হসপিটালে ঢুকতে পারবে না, তাকে ঢুকতে দেওয়া হবেও না। তো সে একটা মাদুলি তৈরি করে দিয়ে যায়, বলে যে মাদুলিটা গিয়ে পড়া, যাতে ও শরীরে শক্তি পায়, যাতে ও উঠে আসতে পারে আমার কাছে, মানে তান্ত্রিকের কাছে। তো আমি, আমার মা এবং আমার গার্লফ্রেন্ডের মা, তিনজন মিলে ওই মাদুলিটা নিয়ে যাই, আমার গার্লফ্রেন্ডকে পড়াই। তারপর আমরা তিনজন মিলে গার্লফ্রেন্ডকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে গেলাম। যাওয়ার পরে সে তান্ত্রিক অনেক কিছু করলো, অনেক তার মন্ত্র আর্চা পড়লো এবং লাস্টে সে বলল যে 2 দিন পুরোপুরি বেড রেস্ট করতে বলবি, হ্যাঁ, যাতে যতটা শরীরে ক্ষত হয়েছে পুরোটা যেন মেকআপ হয়ে যায়। এবং আমি যখন জিজ্ঞেস করলাম যে কী হয়েছিল, তখন সে বলছিল যে ভীষণ বাজে একটা কালা জাদু প্রয়োগ করা হয়েছিল, যেটা সচরাচর কেউ করে না। মানে খুব পাগল, খুব মানে কী বলবো, পাগল না হয়ে গেলে কেউ এরকম করে না আর কি সচরাচর। যেটা ও তোকে পাওয়ার জন্য, মানে আমার দিকে তাকিয়ে বলছে, তোকে পাওয়ার জন্য ও তোর গার্লফ্রেন্ডকে এবং ক্ষতি করার চেষ্টা করেছিল। কারণ ও বুঝতে পেরেছিল তোর গার্লফ্রেন্ড যতদিন তোর সঙ্গে থাকবে ও তোর কোনো ক্ষতি করতে পারবে না, ও তোকে ওর বশে করতে পারবে না। সেজন্য প্রথমে ওর গার্লফ্রেন্ডকে মারতে চেয়েছিল, তারপর তোকে ওর বশে করার জন্য চেষ্টা করতো। তো আর যদি বেশি 2-3 দিন দেরিতে আনতিস, তাহলে কিন্তু তোর গার্লফ্রেন্ডকে বাঁচানো সম্ভব হতো না।
এরপর সে আরও একটা মাদুলি পরিয়ে দেয়, বলে যে মাদুলিটা পরে রাখবি যাতে এর বাজে যে এফেক্টটা আবার ঘুরে ফিরে না আসে। তো প্রায় 3-4 দিন ধরে আমার গার্লফ্রেন্ড ওরকম বেড রেস্টে ছিল। বেড রেস্টে থাকার পরে যখন আমরা 1 সপ্তাহ পর দুজন মিলে আবার একসাথে কলেজ যাই, হ্যাঁ, তখন কিন্তু ওই যে মেয়েটা সীমা বলে, ও আমাদের দুজনকে একসাথে দেখে এবং স্পেশালি আমার গার্লফ্রেন্ডকে দেখে ও পুরো রীতিমতো চমকে যায়। ও এতে ভাবতে শুরু করে যে কি করে হতে পারে যে যে যাকে কিনা ও নিজের হাতে এরকম করে এত কিছু করে দিল, সে সুস্থ হয়ে কি করে আসতে পারে। ও এই কথাটা ভাবছিল এবং ওর মুখে রং উড়ে গেছিলো। আমি আমার গার্লফ্রেন্ড দুজনে মিলে ওর সামনেই পুরো ক্লাসে চিৎকার করে করে ওকে দেখিয়ে বলছিলাম যে ও একটা সাইকো তো বটে, ও একটা কালা জাদু করে এরকম একটা মেয়ে সবার ওপরে। ও আমার গার্লফ্রেন্ডে এমন ক্ষতি করেছিল। এরপর থেকে সবাই মিলে আমাদের কলেজে, আমাদের ক্লাসের যে ছেলেমেয়েরা রয়েছে সবাই তার গার্জেনকে নিয়ে এসে প্রিন্সিপালের কাছে বলে, কমপ্লেন করে যে মেয়েটাকে বার করতে কলেজ থেকে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যে কারোর ওপর হতে পারে। তো প্রিন্সিপাল বাধ্য হয় মেয়েটাকে কলেজ থেকে সাসপেন্ড করতে, রাস্টিকেট করতে। তারপরে ওকে তো রাস্টিকেট করা হয় এবং প্রায় 3-4 মাস পরে আমরা জানতে পারি যে মেয়েটা নাকি মারা গেছে। কেন? কারণ হচ্ছে মেয়েটার যে বাবা, ও এতটাই পাগল ছিল, একটা পাগল টাইপের লোক, যে সারাদিন কাজ করতো, রাতেরবেলা মদ ফদ খেয়ে বাড়িতে আসতো এবং মাকে মারতো। হ্যাঁ, এবং ও এই জিনিসটা কিন্তু দেখতে পারতো না। ওই জিনিসটা দেখতেও রাতের সন্ধ্যে ছোটো থেকেই দেখতে দেখতে ও এর জন্যেই ও একদম চুপচাপ হয়ে গেছিলো এবং ও নিজের প্রাণ নিয়ে নেয় এই জিনিসটাকে সে দেখতে না পেয়ে। ঠিক আছে, এই পুরো ঘটনা আমাকে পাঠিয়েছে নান্দু বলে ছেলেটা এবং হিন্দিতে লিখেছিল, যেটা আমি আপনাদের বাংলায় পড়ে শোনালাম। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।